নিরুপমা হোটেলের ম্যানেজার হরিশ্চন্দ্র ভোর ঘুম ভেঙেই ঘড়ি দেখলেন 6:30। তিনি ধড়মড় করে বিছানায় উঠে বসলেন। আজ বেজায় দেরি হয়ে গেছে। তিনি ডাকলেন, গুণধর। তকমা উর্দি পরা সর্দার খান শামা গুণধর এসে দাঁড়ালো। শীর্ণ কান্তি, অত্যন্ত কর্মকুশল, চৌকস লোক। হোটেলের প্রত্যেকটি খুঁটিনাটির প্রতি নজর আছে। হরিশ্চন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, বেডটি দেওয়া হয়েছে? গুণধর বলল, আজ্ঞে, তেতলার সবাই চা নিয়েছেন, কেবল দোতলার 2 নম্বর ঘরে টোকা দিয়ে সাড়া পেলাম না। হরিশ্চন্দ্র বললেন, দোতলার 2 নম্বর? রাজকুমার বাবু, 15 মিনিট পরে আবার টোকা দিও। বাজারে কে গেছে? জেনারেলকে নিয়ে সরকার মশাই গেছেন। বেশ, আমার চা নিয়ে এসো। হরিশ্চন্দ্র উঠে কক্ষ সংলগ্ন বাথরুমে প্রবেশ করলেন। রাসবিহারী অ্যাভিনিউ ও গড়িয়াহাটের চৌমাথা থেকে অনতি দূরে নিরুপমা হোটেল। দেশি হোটেল হলেও তার ভাবভঙ্গি একটু বিলেতি ঘেঁষা। চাকরেরা খানসামা মতো তকমা উর্দি পরে, সদর দরজার সামনে সকালবেলা জেনারেলের মতন সাজ পোশাক পরা দারোয়ান দাঁড়িয়ে থাকে এবং যোগ্য ব্যক্তিকে সেলাম করে। 3 তলা বাড়ির প্রত্যেক তলায় 8খানি ঘর। নিচের তলায় ম্যানেজারের 2টি ঘর, বাসকক্ষ ও অফিস। টেবিল চেয়ার দিয়ে সাজানো ডাইনিং, রান্নাঘর, বাবুর্চিখানা, চাকরদের ঘর, স্টোর রুম ইত্যাদি। হোটেলে দেশি ও বিলিতি 2 রকম খাদ্যই পাওয়া যায়। যার যেমন ইচ্ছা খেতে পারে। হোটেলে থাকার মাসুল বিলিতি হোটেলের চেয়ে কম, কিন্তু সাধারণ দেশি হোটেলের চেয়ে বেশি। ছোট হোটেল তাই অধিকাংশ সময়ই পূর্ণ থাকে। উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর অতিথি এখানে আসেন। 8 ঘন্টা পরে হরিশ্চন্দ্র বাথরুম থেকে বিলিতি পোশাক পরে বেরুলেন। দোহারা আকৃতির লোক, তাই কোট প্যান্ট পরলে বেশ মানায়। বয়স আন্দাজ 45। চোখের দৃষ্টিতে অভিজ্ঞতা এবং সংসার বুদ্ধি পরিস্ফুট। টেবিলের ওপর চা এবং প্রাতরাশ সাজিয়ে গুণধর দাঁড়িয়েছিল। হরিশ্চন্দ্র খেতে বসলেন। চা, টোস্ট, মাখন ও 2টি অর্ধসিদ্ধ ডিম। আহারের সময় হরিশ্চন্দ্র কথা বলেন না। 5 মিনিটের মধ্যে প্রাতরাশ শেষ করে মুখ মুছতে মুছতে বললেন, রাজকুমার বাবুর খবর আর নিয়েছিলে? গুণধর বলল, আজ্ঞে, এবারও সাড়া পাওয়া গেল না। হরিশ্চন্দ্র ভ্রুকুটি করলেন। তারপর উঠে অফিস ঘরে গেলেন। দেরাজ থেকে চাবির গোছা নিয়ে পকেটে ফেললেন। চলো দেখি। ফাল্গুন মাস হলেও 7টার সময় বেলা চড়েছে। কলকাতায় রান্নাঘরে, ডাইনিং রুমে ঝি চাকরের কর্মতৎপরতা। 8টার সময় অতিথিদের ব্রেকফাস্ট দিতে হবে। সিঁড়িতে উঠতে উঠতে হরিশ্চন্দ্র পশ্চাদবর্তী গুণধরকে জিজ্ঞেস করলেন, কাল রাত্রিরে রাজকুমার বাবু ঘরে ছিলেন তো? গুণধর বলল, আজ্ঞে, ছিলেন। রাত্রি 9:45টার সময় আমি নিজের হাতে তাকে ডিনার পৌঁছে দিয়েছি। রাত্রিরে সদর দরজা কখন বন্ধ হয়েছিল? আপনি ফিরলেন 11টার সময়। তারপর আমি সদর বন্ধ করেছি। দোতলায় এক সারিতে 8টি ঘর, সামনে টানা বারান্দা। সিঁড়ির মুখেই ঘরের নম্বর আরম্ভ হয়েছে। সব দরজা ভেজানো। হরিশ্চন্দ্র 2 নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে একটু কড়া ভাবে টোকা দিলেন। কেউ সাড়া দিল না। হরিশ্চন্দ্র তখন ডাক দিলেন, রাজকুমার বাবু। এবারেও সাড়া এলো না। হরিশ্চন্দ্র আরো গলা চড়িয়ে ডাকলেন, রাজকুমার বাবু। তবু সাড়া নেই। হরিশ্চন্দ্র তখন দৌড়ের হ্যান্ডেল ঘোরালেন, কিন্তু হ্যান্ডেল ঘুরল না। দৌড়ে ইয়েল তালা লাগানো, চাবি না ঘোরালে বাইরে থেকে দৌড় খুলবে না। হরিশ্চন্দ্র পকেট থেকে চাবির গোছা বার করলেন। এই সময় 2 নম্বর ঘরের 2 দিক থেকে দরজা খুলে 2টি মুন্ডু উঁকি মারল। 1 নম্বর থেকে যিনি উঁকি মারলেন তিনি একটি বয়সী মহিলা। জিজ্ঞেস করলেন, কি হয়েছে? 3 নম্বর ঘর থেকে গলা বাড়িয়েছিলেন মধ্যবয়স্ক একটি পুরুষ। বললেন, ম্যানেজার বাবু, আমার জ্বর হয়েছে, শিগগির একজন ডাক্তার ডেকে পাঠান। মহিলাটি বেরিয়ে এলেন, বললেন, আমি ডাক্তার।
তিনি হরিশ্চন্দ্রকে পেরিয়ে 3 নম্বর ঘরের সামনে গেলেন। 3 নম্বরের অধিবাসী সচিতোষ সান্যাল আরক্ত চক্ষু বিস্ফারিত করে একবার ডাক্তারের পানে তাকালেন। তারপর দরজা সেরে সরে গিয়ে বললেন, আসুন। হরিশ্চন্দ্র গোছা থেকে চাবি বেছে নিয়ে তালায় পরালেন। দরজা একটু ফাঁক করে ভেতরে দেখলেন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর দরজা টেনে আবার বন্ধ করে দিলেন। বারান্দায় কেউ নেই। হরিশ্চন্দ্র এদিক ওদিক তাকিয়ে খাটো গলায় গুণধরকে বললেন, গুণধর, তুমি এখানে থাকো, কোথাও যেও না, আমি এখনই আসছি। তার কণ্ঠস্বর চাপা, উত্তেজনায় শীতকারের মতো শোনাল। তিনি পা টিপে টিপে নিচে নেমে গেলেন। 3 নম্বর ঘরে মহিলা ডাক্তার শোভনা রায় রোগী সচিতোষ সান্যালকে বিছানায় শুইয়ে তার টেম্পারেচার নিলেন, নাড়ি দেখলেন, জিভ পরীক্ষা করলেন। তারপর বললেন, কিছু নয়, সামান্য ঠান্ডা লেগেছে, 2 অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকুন। সচিতোষ বললেন, জ্বর কত? 99। গায়ে যে ভীষণ ব্যথা। ও কিছু নয়, দৌড় আসার সময় হঠাৎ ঠান্ডা লেগে যায়। আমি অ্যাসপিরিনের বড়ি পাঠিয়ে দিচ্ছি। আপনার ফি কত? ফি দিতে হবে না। 3 নম্বর থেকে বেরিয়ে শোভনা রায় দেখলেন গুণধর 2 নম্বরের সামনে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এ ঘরে কি হয়েছে? গুণধর কেবল মাথা নাড়ল। শোভনা রায় আর কোনো প্রশ্ন না করে নিজের ঘরে প্রবেশ করলেন। নিচে হরিশ্চন্দ্র তখন নিজের অফিস ঘর থেকে পুলিশকে ফোন করছেন, শিগগির আসুন, খুন হয়েছে। গত রাত্রে ইন্সপেক্টর রাখাল সরকারের বাড়িতে সত্যান্বেষী ব্যোমকেশের নেমন্তন্ন ছিল। সরকার মশাই দক্ষিণ কলকাতার একটি থানার অধিকারী থানাদার। ব্যোমকেশরা যখন কেয়াতলায় জমি কিনে বাড়ি তৈরি করতে আরম্ভ করেছিল, তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। পরিচয় ক্রমে বন্ধুত্বে পরিণত হলো। সরকার মশাই পুলিশ হলেও অত্যন্ত মিশুক এবং সহৃদয় ব্যক্তি। বয়সে ব্যোমকেশের চেয়ে কিছু ছোট, তাই বন্ধুত্বের সঙ্গে অনেকখানি সম্ভ্রম মেশানো ছিল। ব্যোমকেশের সঙ্গে অজিতও এসেছিল নেমন্তন্ন খেতে। গল্প স্বল্প চলল অনেক রাত পর্যন্ত। রাত বাড়লো, কিন্তু গল্প শেষ হলো না। খাওয়া দাওয়ার পর অজিত উঠি করছে দেখে রাখালবাবু বললেন, ব্যোমকেশদা, আপনি আজ রাতটা না হয় এখানেই থেকে যান, কাল সকালে একেবারে বাড়ির কাজ তদারক করে বাসায় ফিরবেন। ব্যোমকেশ বলল, মন্দ হয় না অজিত, তুমি আজ ফিরে যাও, আমি কাল কাজকর্ম দেখে ফিরব। অজিত চলে গেল। কলকাতা শহরে এপাড়া থেকে ওপাড়া যাওয়া বিদেশ যাত্রার সমান। পরদিন সকাল 7:45টার সময় ব্যোমকেশ চা জল খাবার খেয়ে বেরোবার উপক্রম করছে, এমন সময় টেলিফোন বেজে উঠল। রাখাল বাবু ফোন ধরে কিছুক্ষণ নিবিষ্ট মনে শুনলেন, 2-1টা কথা বললেন। তারপর ফোন রেখে দিয়ে ব্যোমকেশকে বললেন, থানা থেকে বলছিল, আমার এলাকায় একটা হোটেলে খুন হয়েছে, বেশ রহস্যময় ব্যাপার মনে হচ্ছে, আপনি যাবেন আমার সঙ্গে? ব্যোমকেশ বলল, রহস্যময় খুন? নিশ্চয়ই যাব। ইন্সপেক্টর রাখাল সরকার ব্যোমকেশকে নিয়ে যখন নিরুপমা হোটেলে পৌঁছলেন, তখন থানা থেকে 2জন সাব ইন্সপেক্টর সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হোটেল দখল করেছে। সদর দরজায় একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হোটেলের লোককে হোটেলে রাখা হয়েছে, বাইরের লোককে বাইরে। রাখালবাবু হরিশ্চন্দ্রের অফিসে প্রবেশ করে দেখলেন পুলিশের ডাক্তার কালো ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন। রাখালবাবু বললেন, এই যে ডাক্তার এসে গেছেন দেখছি, আপনি হোটেলের ম্যানেজার? আজ্ঞে হ্যাঁ। আপনি লাশ আবিষ্কার করেছেন? হ্যাঁ। ইন্সপেক্টর সরকার এবং ব্যোমকেশ বক্সী পাশাপাশি চেয়ারে বসলেন। রাখালবাবু বললেন, বেশ, আপনি কি জানেন সংক্ষেপে বলুন। আজ সকাল থেকে যা যা ঘটেছিল হরিশ্চন্দ্র বললেন। শুনে রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ একটু ঘাড় নাড়ল। রাখালবাবু তখন উঠে দাঁড়িয়ে বললেন, আপনি ঠিক কাজ করেছেন, চলুন ডাক্তার, এবার লাশ পরিদর্শন করা যাক। হরিশ্চন্দ্র আগে আগে সিঁড়ি দিয়ে দোতলায় চললেন। তার পিছনে রাখালবাবু, ব্যোমকেশ ও ডাক্তার। দোতলায় 2 নম্বর ঘরের সামনে গুণধরের বদলে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছেন।
হরিশ্চন্দ্র চাবি দিয়ে ঘর খুলে দিলেন। তখন ঘরের ভিতরটি দেখা গেল। ঠিক দরজার সামনে মেঝের উপর একটি পুরুষের মৃতদেহ ডান দিকে কাত হয়ে পড়ে আছে। পরনে লুঙ্গি এবং গেঞ্জি। মুখখানা দেখে চমকে উঠতে হয়। কেউ যেন ধারালো ছুরি দিয়ে মুখখানাকে ফালা ফালা করে কেটেছে, তারপর অত্যন্ত অযত্ন ভরে আবার জোড়া দিয়েছে। কাটা দাগগুলো তাজা নয়, অনেক দিনের পুরনো। শুকনো ক্ষতের দাগ মুখখানাকে কদাকার করে দিয়েছে। মৃত্যুর কারণ কিন্তু অন্যত্র। গেঞ্জির বুকের ওপর খানিকটা রক্ত শুকিয়ে আছে। দৌড়ের কাছ থেকে কিছুক্ষণ মৃতদেহ পরিদর্শন করে রাখালবাবু বললেন, ডাক্তার, আপনি আগে লাশ পরীক্ষা করুন। আপনার কাজ হয়ে গেলে আমরা ঘরে ঢুকব। ডাক্তার ঘরে প্রবেশ করলেন। বাকি তিনজন লাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। ব্যোমকেশ একবার আর চোখে হরিশ্চন্দ্রের মুখের পানে তাকালো, কিন্তু সেখানে ভয়ার্তি ছাড়া আর কিছুই দেখতে পেল না। কি ব্যাপার বলুন দেখি, আমাকে এখনই বেরোতে হবে, কিন্তু পুলিশ বেরোতে দিচ্ছে না, এর মানে কি? মহিলা কণ্ঠের উচ্চ স্বর শুনে তিনজনে পিছু ফিরে তাকালেন। একটি মহিলা ক্রুদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন দেখে রাখালবাবু প্রশ্ন করলেন, আপনি কে? হরিশ্চন্দ্র পরিচয় করিয়ে দিলেন। ইনি 1 নম্বর ঘরে থাকেন, ডক্টর মিসেস শোভনা রায়। রাখালবাবু মিনতির সুরে বললেন, দেখুন, এই ঘরে কাল রাত্রে এক ভদ্রলোক খুন হয়েছেন। এই হোটেলে যারা আছেন সকলকেই আমাদের জেরা করতে হবে। জেরা করার আগে কাউকে বাইরে যেতে দিতে পারি না, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, সকলের আগে আমি আপনাকে জেরা করে ছেড়ে দেব। মহিলাটির মুখের ভাব বদলে গেল। তিনি শঙ্কিত চোখে চেয়ে বললেন, খুন হয়েছে? আমার পাশের ঘরে খুন হয়েছে? কখন? কে খুন করেছে? ইন্সপেক্টর মাথা নেড়ে বললেন, তা এখনো জানা যায়নি। আপনি নিজের ঘরে গিয়ে বসুন, আমরা এখনই আসছি। মহিলাটি একটু ইতস্তত করলেন, একবার 2 নম্বর ঘরের দিকে উঁকি মারলেন, তারপর নিজের ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিলেন। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর 2 জন উপস্থিত হয়েছিল। রাখালবাবু তাদের বললেন, তোমরা একজন তেতলায় এবং একজন দোতলায় যত অতিথি আছে সকলের নাম ঠিকানা নিয়ে নাও। কাল রাত্রে কে কোথায় ছিল খবর নাও। কেবল 1 নম্বর আর 3 নম্বর ঘরে তোমাদের যাবার দরকার নেই, ওদের আমি জেরা করব। সাব ইন্সপেক্টর 2 জন চলে গেল। 5 মিনিট পরে ডাক্তার ঘর থেকে বেরিয়ে এলেন। বললেন, এবার লাশ সরাতে পারেন। রাখালবাবু বললেন, কি দেখলেন? ডাক্তার উত্তর দিলেন, ছুরির আঘাতে মৃত্যু হয়েছে। ছুরি কিংবা ওই রকম কোনো সরু ধারালো অস্ত্র। পাঁচড়ার ফাঁক দিয়ে একেবারে হৃদযন্ত্রে প্রবেশ করেছে। এ পেশাদার খুনির কাজ। ওই একটি বই ক্ষতচিহ্ন নেই, প্রথম মারেই মর্মস্থানে পৌঁছেছে। মৃত্যুর সময় অ্যাটপসি না করে নিশ্চয়ভাবে বলা শক্ত। সম্ভবত কাল রাত্রি 9টা থেকে 12টার মধ্যে। ব্যোমকেশ বলল, মুখের দাগগুলো অনেক দিনের পুরনো? 10-12 বছরের কম নয়। বয়স কত হবে? মুখ দেখে তো বোঝা যায় না, 40-এর আশেপাশে। আচ্ছা, এখন আমি চলি। তাড়াতাড়ি লাশ পাঠিয়ে দেবেন, আজই কাটবো, কাল রিপোর্ট পাবেন। ডাক্তার চলে গেল। রাখালবাবু হরিশ্চন্দ্রকে বললেন, আপনি নিজের কাজে যান, অফিসেই থাকবেন। এই ঘরের চাবিটা আমায় দিন। আধ ঘন্টা পরে লাশ চালান করে দিয়ে রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন, অর্থাৎ অত্যক্কিম। ব্যোমকেশ 1 নম্বর ঘরের দিকে আঙুল দেখালো। মহিলাটির সওয়াল জবাব আগে সেরে নিন, মহিলা এবং ডাক্তারের অধিকার আগে। ঠিক ঠিক, ওকে ছেড়ে দিয়ে তারপর এই ঘরটা দেখব। রাখালবাবু 2 নম্বরের দোরে চাবি দিয়ে বললেন, আসুন। 1 নম্বরের দোরে টোকা দিতেই দোর খুলে গেল। মহিলাটি খুব অপ্রসন্ন। তার বেটে নিরেট গোছে শরীরটি আঁটো-সাঁটো পোশাকের মধ্যে যেন অধীরতায় ফেটে পড়বার উপক্রম করছে। তিনি বললেন, যত শিগগিরই পারেন আমাকে ছেড়ে দিন দারোগাবাবু, আমার কাজের ক্ষতি হচ্ছে। 2-4টে প্রশ্ন করেই আপনাকে ছেড়ে দেব।
রাখালবাবু খাতা পেন্সিল বার করে প্রশ্ন আরম্ভ করলেন। আপনার পুরো নাম? মিসেস শোভনা রায়। বয়স? 49। স্বামীর নাম? স্বর্গীয় রামরতন রায়। আপনি ডাক্তার? কোথায় ডাক্তারি করেন? বহরমপুরে। কলকাতায় এসেছেন কেন? আমি গাইনোকোলজিস্ট, প্রধানত স্ত্রী রোগের চিকিৎসা করি। সেবা সদনের সঙ্গে আমার যোগাযোগ আছে, মাঝে মাঝে আসি। কলকাতায় আপনার আত্মীয় স্বজন কেউ নেই? আমার কোথাও কেউ নেই। ছেলেপুলে? না, একটা মেয়ে ছিল, অনেকদিন মরে গেছে। মিসেস রায়ের মুখ ক্ষণিকের জন্য কঠিন হয়ে উঠল, তারপর আবার স্বাভাবিক হলো। মহিলাটির মুখখানি সুশ্রী নয়, কঠিন হলে আরো কুশ্রী দেখায়। কলকাতায় যখন আসেন এখানেই ওঠেন? হ্যাঁ, এখানে উঠলে সুবিধে হয়। এবার কবে এসেছেন? পরশু। কাল রাত্রে পাশের ঘরে রাজকুমার বসু নামে এক ভদ্রলোক খুন হয়েছেন, তাকে আপনি চিনতেন? না, কখনো নাম শুনিনি। আগে কখনো দেখেননি? পাশাপাশি ঘরে ছিলেন তাই জিজ্ঞাসা করছি। না, ও মুখ দেখলে মনে থাকতো। কাল রাত্রি 8টার পর আপনি কোথায় ছিলেন? 8টার সময় আমি সেবা সদন থেকে ফিরে আসি। ঘরে এসে হাত মুখ ধুয়ে কাপড় চোপড় বদলে নিচে ডাইনিং রুমে খেতে গেলাম। 9টার আগেই ঘরে ফিরে এলাম, তারপর আর ঘর থেকে বেরোয়নি। রাত্রে কিছু জানতে পেরেছিলেন? আমি 9:15টার সময় শুয়ে পড়েছিলাম, কিন্তু বারবার ঘুমের বিঘ্ন ঘটছিল। পাশের ঘরে শব্দে চটকা ভেঙে যাচ্ছিল। পাশের ঘরে শব্দ হচ্ছিল? ঘরে শব্দ হচ্ছিল কিনা শুনতে পাইনি, কিন্তু ঘরের দরজা বারবার খুলছিল আর বারবার বন্ধ হচ্ছিল। রাত্রি তখন কত? ঘড়ি দেখিনি, আন্দাজ 9:30 থেকে 10টার মধ্যে। আপনি কিছু করলেন? কি করব? হোটেলে অনেক অবিবেচক লোক আসে, তারা পরে সুবিধা অসুবিধা বোঝে না। আজ সকালে কখন জানতে পারলেন? খুন হয়েছে আপনার কাছে জানলাম। ভোরবেলা চাকর বেডটি দিয়ে গেল, তারপর আমি তৈরি হয়ে বেরোতে যাচ্ছি, নিচে ব্রেকফাস্ট খেয়ে কাজে যাব। এমন সময় পাশের ঘরে দৌড় ঠেলাঠেলি চেঁচামেচি শুনতে পেলাম। বেরিয়ে দেখলুম ম্যানেজার। জিজ্ঞেস করলুম কি হয়েছে, সে কিছু বলল না। তারপর 3 নম্বর ঘরে গেলাম। 3 নম্বর ঘরে গেলেন কেন? 3 নম্বরের ভদ্রলোকটির শরীর খারাপ হয়েছে, ডাক্তার খুঁজছিলেন, তাই তাকে দেখতে গিয়েছিলাম। তাকে আগে থাকতে চিনতেন বুঝি? দেখেছি, কিন্তু চেনা পরিচয় কিছু ছিল না, তার নামও জানি না। ও, কি হয়েছে ভদ্রলোকের? ঠান্ডা লেগে সামান্য জ্বর হয়েছে। রাখাল বাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ মাথা নেড়ে জানালো আর কোনো প্রশ্ন নেই। রাখাল বাবু শোভনা রায়কে বললেন, আপাতত আর কোনো প্রশ্ন নেই, আপনি কাজে যেতে পারেন, কিন্তু আমাদের না জানিয়ে কলকাতায় ছাড়বেন না। শোভনা রায়ের মুখ বিরক্ত হয়ে উঠল। তিনি উত্তর না দিয়ে ব্যাগ হাতে উঠে দাঁড়ালেন। মহিলাটির মেজাজ একটু কড়া, ভয় পাননি, বোধ হয় পুলিশের কার্যকলাপের সঙ্গে পরিচয় আছে। ডাক্তার তো। যা হোক, আসুন দেখা যাক ঘরের মধ্যে আততায়ী কোনো চিহ্ন রেখে গেছে কিনা। কনস্টেবল হাজরা, তুমি নিচে গিয়ে হেড অফিসে ফোন করো, যেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের পাঠানো হয়। কনস্টেবল স্যালুট করে চলে গেল। রাখাল বাবু ব্যোমকেশকে নিয়ে ঘরে ঢুকে ডোর ভেজিয়ে দিলেন। ঘরটি আয়তনে 10 ফুট বাই 12 ফুট। একটি 1 হাড়া লোহার খাট, ছোট টেবিল এবং চেয়ার, দেয়ালে আয়না লাগানো, তার পাশে কাপড় রাখার আলনা, মাথার উপর ফ্যান। দুজনে ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টি ফেরালেন। রাখাল বাবু বললেন, বিছানাটা দেখেছেন? দেখেছি, বিছানা এবং আলনা দুই দ্রষ্টব্য। বিছানা দেখে মনে হয় কাল রাত্রে রাজকুমার বসু বিছানায় শুয়েছিল। চাদর একটু কুঁচকে আছে, বালিশের ওপর মাথার দাগ। আলনায় একটি কোঁচানো ধুতি ও পাঞ্জাবি টাঙানো রয়েছে।
রাখালবাবু বললেন, কি মনে হচ্ছে? মনে হচ্ছে কাল রাত্রে রাজকুমার বসু কাপড় পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি আর গেঞ্জি পরে শুয়েছিল। তারপর একসময় দৌড়ের টোকা পড়ল। রাজকুমার বিছানা থেকে উঠে যেই দৌড় খুলল, আততায়ী অমনি বাইরে থেকে তার বুকে ছুরি মারল। রাজকুমার পড়ে গেল, আর উঠল না। আততায়ী দরজা টেনে বন্ধ করে চলে গেল। আমার বিশ্বাস আততায়ী ঘরে ঢোকেনি। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রাজকুমার ছাড়া আর কারোর আঙুলের ছাপ ঘরের মধ্যে পাবে না। দড়ির হাতলে আততায়ী আঙুলের ছাপ হয়তো ছিল, কিন্তু এখন আর পাওয়া যাবে না। তার উপর আরো অনেক আঙুলের ছাপ পড়েছে। রাখালবাবু বললেন, তা বটে, তবুও অধিকন্তু ন দোষায়। আসুন ঘরটা তল্লাশ করে দেখা যাক। ব্যোমকেশ বলল, আপনি তল্লাশ করুন, আমি কোনো জিনিসে হাত দেব না, তাতে আঙুলের ছাপ বেড়ে যাবে। বেশ, আপনি তাহলে দাঁড়িয়ে তদারক করুন। রাখালবাবু বিধিবদ্ধভাবে তল্লাশ আরম্ভ করলেন। টেবিলের দেরাজ, পাঞ্জাবির পকেট, বিছানা তোশকের নিচে সর্বত্র অনুসন্ধান করলেন, কিন্তু কিছু পেলেন না। অবশেষে খাটের তলা থেকে একটি পুরনো সুটকেস টেনে বার করলেন। মৃতের এই একটি মাত্র মাল ঘরে আছে, আর কিচ্ছু নেই। সুটকেসের গায়ের চাবি লাগানো, কিন্তু রাখালবাবু ডালা তুললেন, দেখা গেল 2 সেট জামা কাপড় রয়েছে। কাপড়ের নিচে এক গোছা 10 টাকার নোট আর একটি ডায়েরি আকারের ছোট্ট বাঁধানো খাতা। খাতাটি সরিয়ে রেখে রাখালবাবু প্রথমে 10 টাকার নোটগুলি দেখলেন। 120খানা নোট, অর্থাৎ 1200 টাকা। তিনি নোটগুলি নিজের পকেটে রাখতে রাখতে বললেন, দেখা যাচ্ছে যে খুন করেছে তার টাকার লোভ নেই। তিনি খাতাটি তুলে নিলেন। খাতার নাম পৃষ্ঠায় নাম লেখা রয়েছে, সুকান্ত সোম। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ বলল, রাজকুমারী নামটা তাহলে মেকি, কিন্তু সুকান্ত সোম যেন কোথায় শুনেছি। মাথার মধ্যে একটা ঘন্টি বাজছে। আপনি শোনেননি? মনে পড়ছে না। রাখালবাবু খাতার পাতা উল্টাতে লাগলেন। প্রত্যেক পাতার মাথায় একটি শহরের নাম, যেমন কাশী, কলকাতা, কটক। শহরের নিচে কয়েকটি নাম ও ঠিকানা, সম্ভব স্থলে টেলিফোন নাম্বার। কলকাতার পাতায় 4টি নাম লেখা আছে। প্রায় প্রত্যেক নামের পাশে একটি টাকার অঙ্ক, যথা মোহনলাল কুণ্ডু, 117D, পানাপুকুর লেন। শ্যামাকান্ত লাহিড়ী, 30/1, লেক কলোনি, 500 টাকা। জগবন্ধু পাত্র, 56, রামভাদুরী লেন, 300। লতিকা চৌধুরী, 17, গান্ধী পার্ক। খাতাখানা ব্যোমকেশের হাতে দিয়ে রাখালবাবু বললেন, দেখুন যদি কিছু হদিশ পান। ব্যোমকেশ খাতাখানা মন দিয়ে পরীক্ষা করে বলল, আমার সন্দেহ হচ্ছে লোকটার পেশা ছিল ব্ল্যাকমেল করা। অন্য কোনো পেশা কি সম্ভব নয়? যেমন ধরুন বীমার দালাল। অসম্ভব বলছি না, কিন্তু বীমার দালালকে কেউ খুন করে না। তারা ছদ্ম নামেও ঘুরে বেড়ায় না। তাহলে আপনি মনে করেন রাজকুমার বসু যাদের ব্ল্যাকমেল করছিল তাদের মধ্যে কেউ তাকে খুন করেছে? কলকাতার ফিরিস্তিতে যাদের নাম আছে তাদের সওয়াল করলে কতকটা আন্দাজ করা যাবে। চলুন এবার 3 নম্বর মক্কেলের সঙ্গে দেখা করা যাক। চলুন। 3 নম্বর ঘরে সচিতোষ সান্যাল বিছানায় চিত হয়ে শুয়েছিলেন। পদশব্দ শুনে ঘাড় তুললেন। বললেন, কে? রাখালবাবু সংক্ষেপে বললেন, পুলিশ। সচিতোষবাবু উঠে বসলেন, চক্ষু গোল করে বললেন, পুলিশ? কি চাই? রাখালবাবু বললেন, আপনাকে 2-4টে প্রশ্ন করতে চাই। জানেন বোধ হয় পাশের 2 নম্বর ঘরে খুন হয়েছে? সচিতোষবাবু মুহূর্তকাল নির্বাক থেকে আঁতকে উঠলেন। খুন হয়েছে? কে খুন হয়েছে? 3 নম্বর ঘরটি আয়তনে এবং আসবাবপত্রে অন্য 2টি ঘরের অনুরূপ। রাখালবাবু বিছানার ধারে বসলেন। ব্যোমকেশ চেয়ারে বসল। রাখালবাবু বললেন,
দু নম্বরে যিনি ছিলেন, কাল রাত্রে তিনি খুন হয়েছেন, তার নাম রাজকুমার বসু। আপনি তাকে চিনতেন নাকি? রাজকুমার বোস? না, চিনতাম না। কে খুন করেছে তা এখন জানা যায়নি। আপনার নাম কি? সচিতোষ সান্যাল। নিবাস? ভাগলপুর। আমার শরীর খারাপ, ডাক্তার শুয়ে থাকতে বলেছে। কোন ডাক্তার? মেয়ে ডাক্তার। ঠান্ডা লেগেছে, অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকতে বলল। আচ্ছা, মেয়েরা কি ভালো ডাক্তার হয়? হতে বাধা নেই। ঠান্ডা লাগালেন কি করে? কাল সন্ধ্যের পর বেরিয়েছিলাম, গায়ে আলো আন ছিল না, ঠান্ডা লেগে গেছে। রাত্রিরে ঘর থেকে বেরোননি? না, 9টার সময় ডাইনিং রুম থেকে খেয়ে এসে ঘরে ঢুকেছিলাম, আর বেরোয়নি। ও কথা থাক, আপনি কবে কলকাতায় এসেছেন? 3 দিন হলো। আজ ফিরে যাবার কথা, কিন্তু আপনি কলকাতায় এসেছেন কেন? আমার ঘিয়ের ব্যবসা আছে, গাঙ্গুরামকে ঘি যোগান দিই, তাই মাঝে মাঝে আসতে হয়। আচ্ছা, ঠান্ডা লাগা থেকে তো নিউমোনিয়া হতে পারে। তা পারে, কিন্তু আপনার হবে না। আপনি বেশ তাগড়া আছেন। বয়স কত? 42। দেখতে তাগড়া বটে, কিন্তু আমার শরীর ভারী পলকা, একটুতেই রোগে ধরে। বেজায় খিদে পেয়েছে, কিছু খেলে রোগ বেড়ে যাবে না তো? গরম দুধ আর পাউরুটি খান। রাজকুমার বোসকে তাহলে চিনতেন না? না, কখনো নাম শুনিনি। ব্যোমকেশ বলল। সুকান্ত নামটা কখনো শুনেছেন? সচিতোষ বললেন। সুকান্ত? না, আমার শালার নাম ছিল শ্রীকান্ত কুমার লাহিড়ী। মারা গেছে। রাখালবাবু প্রশ্ন করলেন, কাল রাত্রে আপনি পাশের ঘরে কোনো শব্দ শুনেছিলেন? শব্দ? না, খেয়ে এসেই শুয়েছি, শুয়েই ঘুমিয়ে পড়েছি। বউ বলে আমি একবার ঘুমোলে ডাকাত পড়লেও ঘুম ভাঙে না। পাশের ঘরের লোকটাকে কি দিয়ে খুন করেছে? বন্দুক দিয়ে? না, ছুরি দিয়ে। রাখালবাবু উঠে পড়লেন। আপনি পুলিশকে খবর না দিয়ে কলকাতা ছেড়ে যাবেন না। চলুন ব্যোমকেশদা। নিচে অফিস ঘরে হরিশ্চন্দ্র জবুথবু ভাবে বসেছিলেন। ব্যোমকেশদের দেখে উঠে দাঁড়ালেন, কুণ্ঠিত প্রশ্ন করলেন, কি হলো? রাখালবাবু প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, এবার আপনাদের, অর্থাৎ হোটেলের স্টাফদের এজাহার নেব। আপনাকে দিয়েই আরম্ভ করি। বসুন। 3 জনে বসলেন। রাখালবাবু সওয়াল জবাব আরম্ভ করলেন। আপনার পুরো নাম? হরিশ্চন্দ্র হোর। আপনি হোটেলের ম্যানেজার, এখানেই থাকেন? হ্যাঁ। কতদিন আছেন? 8 বছর। মৃত রাজকুমার বোস সম্বন্ধে কি জানেন বলুন? হরিশ্চন্দ্র মোটা খাতা বার করে খুললেন। রাজকুমার বসু, ঠিকানা আমোদপুর, পাটনা। গত 5 বছর ধরে তিনি বছরে 2 বার এখানে আসতেন, 2-3 দিন থাকতেন, হোটেল থেকে বেরোতেন না। এই অফিসে এসে 3-4 জন বন্ধুকে টেলিফোন করতেন, তারা এসে সন্ধ্যের পর তার সঙ্গে দেখা করতেন। এর বেশি আমি কিছু জানি না। এবার তিনি কবে এসেছিলেন? পরশু। টেলিফোন করেছিলেন? পরশু রাত্রে এলেন, সে রাত্রে টেলিফোন করেননি, কাল সকালে করেছিলেন। রাজকুমার বাবু যখন আসতেন ওই 2 নম্বর ঘরেই থাকতেন? না, যখন যে ঘর খালি থাকতো সেই ঘরে থাকতেন। রাজকুমার বাবু কি কাজ করতেন আপনি জানেন? আজ্ঞে না। আপনি কাল রাত্রে নিশ্চয়ই হোটেলেই ছিলেন? আজ্ঞে। হরিশ্চন্দ্র একটু ইতস্তত করে বললেন, ঘন্টা 2-এর জন্য একবার বেরিয়েছিলাম। আমি হোটেলে থাকি বটে, কিন্তু আমার পরিবার বাইরে ভাড়া বাড়িতে থাকে, মাঝে মাঝে তাদের দেখতে যাই। কাল রাত্রে অতিথিরা খেতে বসবার পর আমি বেরিয়েছিলাম, তারপর 11টা নাগাদ ফিরে আসি। আপনার অবর্তমানে হোটেলের ইনচার্জ থাকে কে? সর্দার খানসামা গুণধর গুঁই। গুণধরকে একবার ডাকুন। গুণধরকে ডাকা হলো, সে এসে দাঁড়ালো।
আবার প্রশ্নোত্তর আরম্ভ হলো। রাজকুমার বোস, যিনি খুন হয়েছেন, তার সম্বন্ধে তুমি কি জানো? আগে বেশি কিছু জানি না। তিনি মাঝে মাঝে আসতেন, 2-3 দিন থেকে চলে যেতেন। তোমার সঙ্গে তার কোনো কথাবার্তা হতো না? আগে খুব কম, 5 মাস করতেন, তার বেশি নয়। তার দেখাশোনা করতো কে? আগে আমি। সকালে বেডটি দিয়ে যেতাম, তারপর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব আমিই পৌঁছে দিতাম। দোতলায় যারা থাকেন আমি তাদের দেখাশোনা করি, তেতলায় দেখাশোনা করে। ও, তাহলে রাজকুমার বাবু ডাইনিং রুমে খেতে নামতেন না? আগে না। কাল তুমি তাকে শেষবার কখন দেখেছো? রাত্রি 8:45-9টার সময় তাকে ডিনার দিতে গেছিলাম। তারপর 9টার সময় এঁটো বাসন কোসন আনতে গেছিলাম। তখন তিনি বেঁচে ছিলেন। বুঝলাম, কিন্তু তিনি ডাইনিং রুমে যেতেন না কেন বলতে পারো? তা জানি না হুজুর, তবে বোধ হয় তার মুখখানা কাটাকুটি হয়ে বড় হয়ে গেছিল, তাই তিনি সহজে লোকের সামনে বেরুতেন না। তা হতে পারে, কিন্তু তার কাছে লোক আসতো? তা আসতো হুজুর। কাল কে কে এসেছিল তুমি জানো? আমি জানি না, জেনারেল সিং বলতে পারে। জেনারেল সিং? আজ্ঞে, আমাদের দারোয়ান। তার নাম রামপ্রীত সিং, সবাই তাকে জেনারেল সিং বলে ডাকে। ডাকো জেনারেল সিংকে। ভোজপুরি জওয়ান রামপ্রীত সিং এসে গোড়ালিতে গোড়ালি ঠেকিয়ে স্যালুট করলো। আখাম্বা চেহারা, জাঁদ রেল পোশাক, ইয়া গোঁফ। রাখাল বাবু তার আপাত মস্তক নিরীক্ষণ করে বললেন, হ্যাঁ, জেনারেল বটে। তুমি হোটেলের সদরে পাহারা দাও? রামপ্রীত বলল, জি, সকালে 9টা থেকে 12টা, বিকেলে 5টা থেকে 10টা আমার ডিউটি। হোটেলে যারা অতিথিদের সঙ্গে দেখা করতে আসে তাদের নাম ধাম তুমি লিখে রাখো? জি না, সেরকম হুকুম নেই। যারা ভালো সাজ পোশাক পরে আসে তাদের স্যালুট করি। যারা অতিথি রুম নম্বর জানতে চায় তাদের রুম নম্বর বলি। কাউকে আটকাও না? জি, ভালো জামা কাপড় পরা থাকলে আটকাই না। আর যদি ছেঁড়া জামা কাপড় হয় তখন কটমট করে তাকাই। সাব্বাস। এবার বলো দেখি, কাল সন্ধ্যের পর দোতলার 2 নম্বর ঘরের বাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? জি, এসেছিল। 2জন মরদ আর 1জন ঔরত। রাত্রি 9:15টার সময় এলেন ঔরত। তিনি ঘরের নম্বর জেনে নিয়ে দোতলায় গেলেন। 5 মিনিট পরে তিনি চলে গেলেন। তার বয়স কত? 20-25 হবে হুজুর। গড়ি পাতলা, লম্বা চেহারা, চোখে চশমা ছিল। বেশ, তারপর? তারপর 9:30টার সময় এলেন এক মরদ। তিনি ঘরের নম্বর নিয়ে ওপরে গেলেন। 5 মিনিট পর ফিরে চলে গেলেন। এর চেহারা দুবলা, মুছ দাড়ি আছে থোড়া থোড়া। তারপর 9:45টার সময় আর একজন মরদ এলেন। মোটা তাজা শরীর, খাঁটি বাঙালি বাবু। তিনিও ওপরে গিয়ে 5 মিনিট ছিলেন। তারপর আমার ডিউটির মধ্যে আর কেউ আসেনি হুজুর। জেনারেল রামপ্রীত সিং এর চেহারা যতই স্থূল হোক, স্মৃতিশক্তি যে খুব তীক্ষ্ণ তাতে সন্দেহ নেই। রাখাল বাবু খুশি হয়ে বললেন, বহুত আচ্ছা, তুমি এখন আরাম করো গিয়ে। জেনারেল জোড়া পায়ে স্যালুট করে চলে গেল। রাখাল বাবু পকেট থেকে 1200 টাকার নোট বার করে হরিশ্চন্দ্রের হাতে দিলেন। বললেন, আপাতত এই টাকাটা আপনার কাছে রাখুন। মৃতের সুটকেসে পাওয়া গেছে। টাকার জন্য একটা রসিদ দিন। ঘরে একটি লোহার সিন্দুক ছিল। হরিশ্চন্দ্র নোটগুলি সিন্দুকে রেখে রসিদ লিখে দিলেন। ব্যোমকেশ ভুরু কুঁচকে বসে রইল। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর 2জন নেমে এসে দাঁড়িয়েছিল। রাখালবাবু তাদের প্রশ্ন করলেন,
কি হলো? একটি সাব ইন্সপেক্টর বলল, আমি তেতলায় গিয়েছিলাম, সকলের নাম ধাম লিখে নিয়েছি। সকলেই বলল 9টার পর ডিনার খেয়ে তারা ঘরে ফিরে এসেছিল, আর ঘর থেকে বেরোয়নি। তাদের কথা সত্যি কিনা যাচাই করেছিলে? কি করে যাচাই করব? প্রত্যেকের আলাদা ঘর। তবে একটা প্রমাণ আছে, রাত্রে খাওয়া দাওয়ার পালা শেষ হলে একটা চাকর তেতলার সিঁড়ির সামনে শোয়, তাকে ডিঙিয়ে সিঁড়ি দিয়ে নামা সম্ভব নয়। আমি চাকরটাকে জিজ্ঞেস করেছি, সে বলল রাত্রি 10:30টার সময় সে শুতে গিয়েছিল, তারপর আর কেউ সিঁড়ি দিয়ে নিচে নামেনি। বেশ, আর তুমি? দ্বিতীয় সাব ইন্সপেক্টর বলল, দোতলাতেও একই অবস্থা, সকলের নাম ঠিকানা লিখে নিয়েছি। দোতলার সিঁড়ির মুখে যে চাকরটা শোয়, সে বলল 11:15টার সময় সে শুতে গিয়েছিল, তারপর কেউ ঘর থেকে বেরোয়নি। রাখালবাবু ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, রাত্রিরে চাকর সিঁড়ির মুখে শোয় কেন? ম্যানেজার বললেন, রাত্রে যদি কোনো অতিথির কিছু দরকার হয়, তাই এই ব্যবস্থা। বুঝলাম। রাখালবাবু ঘড়ি দেখলেন, 12টা বেজে গেছে। তিনি ব্যোমকেশকে বললেন, এখানকার কাজ আপাতত এই পর্যন্ত। চলুন এবার বেরিয়ে পড়া যাক, রাস্তায় কোথাও খেয়ে নেওয়া যাবে। ভাগ্যচক্রে 4 জন মক্কেলের বাড়ি কাছাকাছির মধ্যেই, বেশি ঘোরাঘুরি করতে হবে না। আপনার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। ব্যোমকেশ বলল, কোনো ক্ষতি নেই, আমি অজিতকে টেলিফোন করে দিচ্ছি। সে টেলিফোন তুলে নিল। হরিশ্চন্দ্র বললেন, যদি আপত্তি না থাকে, এখানেই আপনাদের সকলের আহারের ব্যবস্থা করেছি। রাখালবাবু হেসে বললেন, খুব ভালো কথা। নিরুপমা হোটেলের রান্না ভালো। মধ্যাহ্ন ভোজন দেশি ও বিলাতি মতে সমাধা করে পুলিশের দল ডাইনিং রুম থেকে বেরুলেন, সঙ্গে ব্যোমকেশ। রাখালবাবু দ্বিতীয় সাব ইন্সপেক্টরকে বললেন, দত্ত, তুমি এখানে থাকো। এই নাও 2 নম্বর ঘরের চাবি। ফিঙ্গারপ্রিন্টের দল এখনই আসবে, তাদের ঘর খুলে দিও। আমি ঘোষকে নিয়ে বেরুচ্ছি। আসুন ব্যোমকেশদা। 3 জনেই ফুটপাথে গিয়ে দাঁড়ালেন। রাখালবাবু পকেট থেকে খাতা বার করে বললেন, এ সময় কাউকে বাড়িতে পাবো কিনা বলা যায় না। যাই হোক, চলুন আগে জগবন্ধু পাত্রকে দেখা যাক। লোকটিকে অড্র ক্লোধভব মনে হচ্ছে। ব্যোমকেশ বলল, একটা ট্যাক্সি ধরে 3 জন উঠে বসলেন। ট্যাক্সি জগবন্ধু পাত্রের ঠিকানা লক্ষ্য করে ছুটল। রাখালবাবু বললেন, ব্যোমকেশদা, আজ আপনি এমন চুপচাপ কেন? কিছু বলছেন না? ব্যোমকেশ বলল, এখন কেবল শুনে যাচ্ছি, বলা কওয়ার সময় এখনো আসেনি। সময় যেদিন আসিবে, আপনি যাইব তোমার কুঞ্জে। জগবন্ধু থাকেন একটি তেতলা বাড়ির নিচের ফ্ল্যাটে। রাখালবাবু কড়া নাড়লেন। একটি লোক দোর খুলে দাঁড়ালো। ছাঁটা দাঁড়ি, কোলকুঁচো ধরনের চেহারা, বয়স আন্দাজ 40। রাখালবাবু বললেন, আপনার নাম জগবন্ধু পাত্র? হ্যাঁ। জগবন্ধু পুলিশের ইউনিফর্ম দেখে একটু সচকিত হয়ে বললেন, কি দরকার? নিরুপমা হোটেলে রাজকুমার বসু নামে এক ব্যক্তি খুন হয়েছেন। জগবন্ধু পাত্রের মুখে অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল। তিনি বললেন, রাজকুমার খুন হয়েছে? হ্যাঁ, আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই। আসুন। জগবন্ধু পাত্র একটি ঘরে নিয়ে গিয়ে তাদের বসালেন। বসুন, আমি এখনই আসছি। তিনি পাশের ঘরে চলে গেলেন। বসবার ঘরটি ছোট এবং নিরাভরণ। একটি টেবিল ও 3টি চেয়ার আছে। টেবিলের ওপর টেলিফোন। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে ঘরের এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কোথাও গৃহস্বামীর চরিত্রের কোনো পরিচয় পেল না। 5 মিনিট কাটলো, 10 মিনিট কাটলো, জগবন্ধু পাত্রের দেখা নেই। রাখালবাবু তখন গলা চড়িয়ে ডাকলেন, জগবন্ধু বাবু, কিন্তু উত্তর এলো না। ব্যোমকেশ মুখ টিপে হাসলো, বলল, মনে হচ্ছে জগবন্ধু পাত্র গৃহত্যাগ করেছেন। রাখালবাবু উত্তেজিত হয়ে বললেন, পালিয়েছে? এসো ঘোষ, বাড়ির ভেতরটা দেখা যাক। আসুন ব্যোমকেশদা। ব্যোমকেশ কিন্তু গেল না। ঘোষকে নিয়ে রাখালবাবু ভেতরে গেলেন। দেখলেন কেউ নেই, খিড়কির দোর খোলা।
রাখালবাবু ফিরে এসে বললেন, পাখি উড়েছে। ব্যোমকেশ ইতিমধ্যে টেবিলের দেরাজ খুলে একটা বাঁধানো খাতা বার করেছিল। তার পাতা উল্টাতে উল্টাতে বলল, লোকটা বোধ হয় ঘোড় দৌড়ের টাউট ছিল। তাই নাকি? কিন্তু পালালো কেন? নিশ্চয়ই গুরুতর গলদ আছে, শুধু ঘোড় দৌড় হলে পালাতো না। রাখালবাবু থানায় ফোন করলেন, পলাতকের বর্ণনা দিলেন, আরো লোক ডেকে পাঠালেন। তারপর ফোন নামিয়ে বললেন, ঘোষ, তুমি এখানে থাকো, আমরা অন্য কাজে যাচ্ছি। এখনই থানা থেকে আরো লোক এসে পড়বে। বাড়ি তন্ন তন্ন করে তল্লাশ করো, আঙুলের ছাপ নিশ্চয়ই পাবে। তৎক্ষণাৎ হেড অফিসে পাঠিয়ে দেবে। লোকটা বোধ হয় দাগী আসামি। জগবন্ধু পাত্রের বাসা থেকে বেরিয়ে রাখালবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেন, কি মনে হয়, জগবন্ধু পাত্রই আমাদের আসামি? ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, বলা যায় না। লোকটা রাজকুমারের মৃত্যু সংবাদ শুনে চমকে উঠেছিল, তবে অভিনয় হতে পারে। অতঃপর মোহনলাল কুণ্ডুর বাসায় গিয়ে জানা গেল কুণ্ডু মশাই কলকাতায় নেই, সস্ত্রীক কাশী গিয়েছেন। কবে ফিরবেন ঠিক নেই। সেখান থেকে তারা শ্যামাকান্ত লাহিড়ীর বাড়ি গেলেন, কিন্তু এখানেও নিরাশ হতে হলো। শ্যামাকান্ত বাড়ি নেই, অফিসে গেছেন। শ্যামাকান্ত পোর্ট কমিশনারের অফিসে বড় চাকরি করেন, এইটুকুই শুধু জানা গেল। সন্ধ্যের আগে তাকে পাওয়া যাবে না। রাখালবাবু নিঃশ্বাস ফেলে বললেন, বাকি রইলেন শুধু লতিকা চৌধুরী। ইনি যখন মহিলা, তখন আশা করা যায় দুপুর বেলা একে বাসায় পাওয়া যাবে। শ্রীমতী চৌধুরী স্বতন্ত্র বাড়িতে থাকেন, ফ্ল্যাট নয়, ছোটখাটো বাড়িটি, বেশ পরিচ্ছন্ন। সামনে এক ফালি ফুলের বাগান। ঘন্টি বাজতেই একটি চশমা পরা মহিলা দৌড় খুলে বললেন, কাকে চাই? কর্তা বাড়ি নেই। তারপরই তার চকিত দৃষ্টি পড়ল রাখালবাবুর ইউনিফর্মের উপর। জেনারেল রামপিরির যে বর্ণনা দিয়েছিল, মহিলাটির সঙ্গে তার মিল আছে, তবে বয়স 20-25 নয়, আরো বেশি, 30-32 বছর বয়সেও কিন্তু ছিমছাম গড়ন এবং সুশ্রীর মুখ থেকে যৌবনের রেশ সম্পূর্ণ মুছে যায়নি। রাখালবাবু বললেন, আপনার নাম শ্রীমতী লতিকা চৌধুরী? শ্রীমতী চৌধুরীর ঠোঁট হঠাৎ আলগা হয়ে গেল। তিনি স্থলিত স্বরে বললেন, হ্যাঁ, কি দরকার? রাখালবাবু বললেন, আপনাকে 2-4টে প্রশ্ন করতে চাই, আমি পুলিশের লোক। শঙ্কা শীর্ণ মুখে মিসেস চৌধুরী বললেন, আসুন। বসবার ঘরটি পরিপাটি ভাবে সাজানো, নিচু চেয়ার, সোফা, সেন্টার পিস, দেয়ালে একটি মধ্যবয়স্ক পুরুষের আবক্ষ ফটোগ্রাফ টাঙানো রয়েছে। মুখখানা কঠোর, চোখের নির্মম দৃষ্টি দর্শককে সর্বত্র অনুসরণ করে বেড়াচ্ছে। এই ঘরে থাকলে ওই সন্ধানী দৃষ্টি এড়িয়ে যাবার উপায় নেই। ব্যোমকেশ ও রাখালবাবু পাশাপাশি সোফায় বসলেন। শ্রীমতী চৌধুরী একটি চেয়ারের কিনারায় বসে ভয়ার্ত চোখে তাদের পানে চাইলেন। আপনার স্বামীর নাম কি? তারাকুমার চৌধুরী। কি কাজ করেন? ইঞ্জিনিয়ার, রেলের ইঞ্জিনিয়ার। ছেলেপুলে? নেই, আমরা নিঃসন্তান। কাল রাত্রি 9:15 সময় আপনি নিরুপমা হোটেলে গিয়েছিলেন? শ্রীমতী চৌধুরীর চোখ দুটি চশমার ভিতরে বিস্ফোরিত হলো। আমি? না না, আমি তো সিনেমা দেখতে গিয়েছিলাম। হোটেলের দারোয়ান আপনাকে কাল দেখেছে, সে আপনাকে শনাক্ত করতে পারবে। শ্রীমতী চৌধুরীর মুখ শুকিয়ে গেল। তিনি ঠোঁট চেটে বললেন, কিন্তু আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, আলিয়া সিনেমাতে। টিকিটের প্রতিপত্র দেখাতে পারি। আপনি সিনেমার টিকিট কিনেছিলেন ঠিকই, কিন্তু ছবি শেষ হবার আগেই নিরুপমা হোটেলে গিয়েছিলেন। রাজকুমার বোসের সঙ্গে দেখা করেছিলেন। রাজকুমারের নাম শুনে শ্রীমতী চৌধুরীর মুখ মরার মতো হয়ে গেল। তার ঠোঁট দুটো অস্ফুট ভাবে নড়তে লাগলো। রাজকুমার বসু? তাকে তো আমি চিনি না। ব্যোমকেশ বন্দুকের গুলির মতো প্রশ্ন করল। সুকান্ত সোমকে চেনেন? শ্রীমতী চৌধুরী জলাবদ্ধা হরিণীর মতো ব্যোমকেশের পানে চাইলেন, তারপর 2 হাতে মুখ ঢেকে কেঁদে উঠলেন। ব্যোমকেশ নরম সুরে বলল, আমরা জানি রাজকুমার বোস আর সুকান্ত সোম একই ব্যক্তি। সে আপনাকে ব্ল্যাকমেল করছিল,
কাল রাত্রি 9:15টার সময় সিনেমা ফেরত আপনি তাকে টাকা দিতে গিয়েছিলেন। এখন বাকি কথা সব বলুন, আপনার কোনো ভয় নেই। শ্রীমতী চৌধুরী কিছুক্ষণ ফোঁপালেন, তারপর চোখ মুছে মুখ তুললেন, ভাঙা ভাঙা গলায় বললেন, বলছি। কেন জানতে চান আপনারাই জানেন, কিন্তু দোহাই আপনাদের, আমার স্বামী যেন কিছু জানতে না পারেন। ব্যোমকেশ দেয়ালের ছবির দিকে আঙুল দেখিয়ে বলল, ইনি আপনার স্বামী? হ্যাঁ। কড়া প্রকৃতির লোক মনে হয়, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, নিতান্ত প্রয়োজন না হলে আমরা কাউকে কিছু বলবো না। তারপর মিসেস চৌধুরী লজ্জাজনক চোখে দ্বিধা জড়িত কণ্ঠে যে কাহিনী বললেন তার সারাংশ এই। 12-13 বছর আগে শ্রীমতী চৌধুরী যখন কুমারী ছিলেন তখন তার প্রকৃতি ছিল অন্যরকম। তিনি নিজেকে সংস্কার মুক্তা ও অতি আধুনিকা মনে করতেন। বাপের বাড়িতে টাকা ছিল বেশি, শাসন ছিল কম। লতিকা চক্রবর্তী বন্ধু বান্ধবীর সঙ্গে হৈ হৈ করে সিনেমা থিয়েটার দেখে সময় কাটাতেন। সেই সময় চিত্রজগতে সুকান্ত সোম নামে একজন হিরো ছিল, যেমন তার চেহারা তেমনি অভিনয়। লতিকা চক্রবর্তী তার প্রেমে পড়ে গেলেন। সাধারণ প্রেম নয়, একেবারে বাঁধন ছাড়া প্রেম। তিনি সুকান্ত কুমারকে প্রবল অনুরাগপূর্ণ চিঠি লিখতে আরম্ভ করলেন। তারপর লুকিয়ে লুকিয়ে দেখা হতে লাগলো। লতিকা সুকান্তকে বিয়ে করবার জন্য ক্ষেপে উঠেছিলেন, কিন্তু একদিন জানতে পারলেন সুকান্তর ঘরে একটি স্ত্রী আছে। তার প্রেমে ভাটা পড়ল। তার বাবা বোধহয় কিছু সন্দেহ করেছিলেন, তিনি তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিলেন। তারপর 2 বছর কাটল। লতিকা দেবীর স্বামী লোকটি অতিশয় সজ্জন, কিন্তু যৌন শিথিলতা সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত কড়া। বিয়ের পর লতিকা চৌধুরীর রোমাঞ্চের নেশা ছুটে গিয়েছিল। স্বামীকে তিনি প্রীতি ও শ্রদ্ধার চোখে দেখতে আরম্ভ করেছিলেন। সন্তানাদি না হলেও তাদের দাম্পত্য জীবন সুখের হয়ে উঠেছিল। একদিন কাগজে ভয়ঙ্কর খবর বেরুলো, সুকান্ত নিজের স্ত্রীকে খুন করেছে। কেস আদালতে উঠল। আসামি অবশ্য খালাস পেয়ে গেল, কারণ সে আত্মরক্ষার্থে খুন করেছে। স্ত্রী ছুরি নিয়ে তাকে আক্রমণ করেছিল, তার মুখ এবং সর্বাঙ্গে কেটে ফালা করে দিয়েছে। সে নিজের প্রাণ বাঁচাবার জন্যে স্ত্রীকে গলা টিপে মেরেছে। যতদিন মোকদ্দমা চলেছিল ততদিন লতিকা দেবী ভয়ে কাঁটা হয়েছিলেন, পাছে কোনো সূত্রে তার নামটা প্রকাশ হয়ে পড়ে। কিন্তু সাক্ষী বা আসামি কেউ তার নাম করল না। তখন তিনি নিশ্চিন্ত হলেন। অতঃপর 2-3 বছর নিরুপদ্রবে কেটে গেল। সুকান্তর সিনেমার কাজ শেষ হয়েছিল। ওরকম একটা মুখ নিয়ে সিনেমার হিরো সাজা যায় না। সে কোথাও নিরুদ্দেশ হয়েছিল। হঠাৎ একদিন সুকান্ত তার বিভৎস মুখ নিয়ে লতিকা দেবীর সঙ্গে দেখা করল। বলল, আমার টাকার দরকার, তোমাকে দিতে হবে। বেশি নয়, 6 মাস অন্তর 300 টাকা। তোমার পক্ষে অতি সামান্য। যদি না দাও, তুমি আমাকে যে সব চিঠি লিখেছিলে সেগুলি তোমার স্বামীকে দেখাবো। সেই থেকে শ্রীমতী চৌধুরী 6 মাস অন্তর 300 টাকা গুনছেন। 6 মাসে 300 টাকা তার গায়ে লাগে না, কিন্তু সদাই ভয়, পাছে স্বামী জানতে পারেন। কাল রাত্রে তিনি টাকা দিতে নিরুপমা হোটেলে গিয়েছিলেন। 2 নম্বর ঘরের দোরের বাইরে থেকে সুকান্ত সোমকে টাকা দিয়ে চলে এসেছিলেন। আর কিছু জানেন না। শ্রীমতীর কাহিনী শেষ হলে শ্রোতা দুজন কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তারপর ব্যোমকেশ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, বলল, আচ্ছা, আজ আমরা যাই। একটা সুখবর দিয়ে যাই। কাল রাত্রি 9:15 থেকে 11টার মধ্যে সুকান্ত সোম ওরফে রাজকুমার বোস খুন হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে দুজনে ফুটপাথে এসে দাঁড়ালেন। রাখালবাবু বললেন, শ্রীমতীর আত্মকথা তো শুনলাম, কিন্তু খুনের হদিশ পাওয়া গেল না। ব্যোমকেশ বলল, একেবারে কিছুই পাওয়া যায়নি এমন কথা বলা যায় না। আজ যতগুলি লোকের এজেহার শুনেছি তাদের মধ্যে একজন একটা বেফাস কথা বলেছে, কিন্তু কে বলেছে মনে করতে পারছি না। কি বেফাস কথা? সেইটাই মনে আসছে না। অনেকের কথার মধ্যে ওই কথাটা মগ্ন চৈতন্যে ডুব মেরেছে। রাখালবাবু ঘড়ি দেখলেন, প্রায় 3টে বাজে। বললেন, আমি এখন থানায় ফিরব, আপনি? আমি একবার নতুন বাড়ির কাজকর্ম তদারক করে বাসায় ফিরব। কাল সকালে আবার দেখা হবে।
ইতিমধ্যে যদি নতুন খবর কিছু পান দয়া করে টেলিফোন করবেন। 5টার পর বাসায় ফিরে ব্যোমকেশ এক পেয়ালা চা খেলো। তারপর সিগারেট ধরিয়ে তক্তপোষের ওপর লম্বা হলো। অজিত বাড়ি নেই। 4:30 সময় দোকানে গেছে। ব্যোমকেশ একলা একলা চোখ বুজে শুয়ে সিগারেট টানতে লাগলো। 6:30টার সময় সে ধর্মরিয়ে উঠে বসলো। সত্যবতী কি একটা কাজে ঘরে এসেছিল। চমকে উঠে বলল, কি হলো? ব্যোমকেশ উদ্ভাসিত মুখে বলল, মনে পড়েছে। কি মনে পড়লো? কাছে এসো, কানে কানে বলছি। কানে কানে কথা শুনে সত্যবতী হাসি মুখে ব্যোমকেশের বাহুতে একটি ছোট্ট চড় মারল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আমাকে একবার বেরোতে হবে। আবার বেরোবে? কোথায় যাবে? কালকে তো খবরের কাগজের অফিসে 10 বছরের পুরনো কাগজের ফাইল দেখতে হবে। ফিরতে নিশ্চয়ই রাত করবে। জলখাবার খেয়ে যাও। দরকার নেই, পেটে নিরুপমা হোটেলের গদ আছে। পরদিন সকালবেলা ব্যোমকেশ রাখাল বাবুকে টেলিফোন করলো। তাজা খবর কিছু আছে নাকি? রাখাল বাবু বললেন, সারা জাগানো কোনো খবর নেই। লাশ পরীক্ষা করে অপ্রত্যাশিত কোনো খবর পাওয়া যায়নি। মৃত্যুর সময় ডিনারের আন্দাজ 1.5 ঘন্টা পরে। 2 নম্বর ঘরে রাজকুমার আর গুণাধরের আঙুলের ছাপ পাওয়া গেছে। শ্যামাকান্ত লাহিড়ীর বাসায় আবার গিয়েছিলাম, সে পরিষ্কার অস্বীকার করলো। বলল নিরুপমা হোটেলে যায়নি। জেনারেল রামপীড়িত কিন্তু তাকে শনাক্ত করেছে। শ্যামাকান্তকে অ্যারেস্ট করিনি, কিন্তু তার পেছনে লেজুর লাগিয়েছি। তারপর জগবন্ধু পাত্রের আসল নাম জানা গিয়েছে, ভগবান মহান্তি। দাগী আসামি। মেদিনীপুরে একটা স্ত্রীলোককে খুন করে 14 বছর জেলে গিয়েছিল। তারপর জেল ভেঙে পালায়। কলকাতায় এসে ছদ্মনামে ঘোর দৌড়ের দালালি করছিল। আর কিছু? লতিকা দেবীর স্বামী তারাকুমার চৌধুরী সম্বন্ধে খোঁজ খবর নিয়ে জানলাম তিনি সে রাত্রে 11টার পর বাড়ি ফিরেছিলেন, কিন্তু এতক্ষণ কোথায় ছিলেন জানা যাচ্ছে না। জানা দরকার নেই। হোটেলের খবর কি? হোটেলের অতিথিরা বড় অস্থির হয়ে উঠেছেন। ভাবছি আজ বিকেলবেলা তাদের ছেড়ে দেব। আপনি কিছু পেলেন? পেয়েছি। আমি এখনই নিরুপমা হোটেলে যাচ্ছি, আপনিও আসুন। 1 নম্বর ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রাখালবাবু ও ব্যোমকেশের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। রাখালবাবু দৌড়ে টোকা দিলেন। দৌড় খুলে গেল। মিসেস শোভনা রায় রাখালবাবুকে দেখে জ্বলে উঠলেন। এই যে, আপনি আর কতদিন আমাকে আটকে রাখবেন? আমার মতো একজন ডাক্তারকে এমন ভাবে আটকে রাখা আইন বিরুদ্ধতা জানেন না? রাখালবাবু বললেন, আমার বিরুদ্ধে আপনার যদি কোনো নালিশ থাকে আদালত আছে। আপাতত আপনাকে আমরা 2-4টে কথা বলতে চাই। দুজনে ঘরে প্রবেশ করলেন। ব্যোমকেশ চেয়ারে বসে বলল, আপনাকে একটা গল্প শোনাতে চাই মিসেস রায়। মিসেস রায় আবার চলে উঠলেন। রূঢ় কণ্ঠে বললেন, আপনি আবার কে? ঠাট্টা করছেন নাকি? রাখালবাবু বললেন, ইনি ব্যোমকেশ বক্সী, নাম শুনে থাকবেন। ব্যোমকেশ বলল, ঠাট্টা করছি না, মোটেই ঠাট্টা করছি না। আপনি বসুন। ব্যোমকেশের নাম শুনেই মিসেস রায় থতিয়ে গিয়েছিলেন। খাটের ধারে বসলেন। রুক্ষ স্বর যথাসম্ভব নরম করে বললেন, কি বলবেন বলুন, আমি কিন্তু আজই বহরমপুর ফিরে যাব। ব্যোমকেশ বলল, সেটা ভবিষ্যতের কথা। গল্পটি খবরের কাগজে পড়লাম, সংক্ষেপে শোনাচ্ছি। সুকান্ত সোম একজন সিনেমা আর্টিস্ট ছিল। মিসেস রায়ের শরীর শক্ত হয়ে উঠল। তিনি অপলক চোখে ব্যোমকেশের পানে চেয়ে রইলেন। ব্যোমকেশ শুষ্ক স্বরে বলল, চেনেন দেখছি। চেনারই কথা। সে আপনার জামাই ছিল। সুকান্ত সোম সিনেমা করে খুব নাম করেছিল। আপনি তখন বর্ধমানে প্র্যাকটিস করতেন। বিধবা মানুষ, সংসারে কেবল একটি মেয়ে। বর্ধমানে সুকান্তের যাওয়া আসা ছিল। সে একদিন আপনার মেয়েটিকে ভুলিয়ে নিয়ে ইলোপ করলো। সুকান্ত আপনার মেয়েকে লোভ দেখিয়েছিল তাকে সিনেমার হিরোইন করবে। আপনি সুকান্তকে পছন্দ করতেন না, তাই ইলোপমেন্ট। একসঙ্গে কিছুদিন বাস করবার পর দুজনের প্রকৃত চরিত্র প্রকাশ হয়ে পড়ল। দুজনেরই মিলিটারি মেজাজ। ঝগড়া আরম্ভ হলো। ঝগড়ার প্রধান কারণ সুকান্ত আপনার মেয়েকে হিরোইন বানাতে পারেনি।
একদিন ঝগড়া চরমে উঠল। আপনার মেয়ে ছুরি দিয়ে সুকান্তর মুখ কেটে ফালা ফালা করে দিল। সুকান্ত নিজের প্রাণ বাঁচাবার তাগিদে আপনার মেয়েকে গলা টিপে খুন করল। খুনের আসামি সুকান্ত 3 মাস পুলিশের হাসপাতালে রইল। সেখান থেকে তাকে যখন বিচারের জন্য আদালতে হাজির করা হলো, তখন তার বিভৎস মুখ দেখে জজ সাহেব পর্যন্ত চমকে গেলেন। জেলের হাসপাতালে প্লাস্টিক সার্জারির ব্যবস্থা নেই। সুকান্তর ঘা শুকিয়েছে বটে, কিন্তু সিনেমার হিরোর পাঠ করার মতো মুখ আর নেই। বিচার হলো। আপনি সুকান্তর বিরুদ্ধে সাক্ষী ছিলেন মিসেস রায়, কিন্তু তাকে ফাঁসি কাঠে ঝোলাতে পারলেন না। তার হাতে অস্ত্র ছিল না, আপনার মেয়ের হাতে অস্ত্র ছিল। আত্মরক্ষার অজুহাতে সুকান্ত ছাড়া পেয়ে গেল। মিসেস শোভনা রায় আগুন ভরা চোখে বললেন, মিছে কথা। ও আগে আমার মেয়েকে গলা টিপে মেরেছিল, তারপর নিজে নিজের মুখ ছুরি দিয়ে কেটেছিল। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, কথাটা বিশ্বাসযোগ্য নয়। সুকান্ত সিনেমা আর্টিস্ট, সে কখনো নিজের মুখে ছুরি মেরে নিজের আখের নষ্ট করত না, নিজের গায়ে ছুরি মারত। যাই হোক, সুকান্ত খুনের দায় থেকে রেহাই পেল বটে, কিন্তু তার সিনেমা জীবন শেষ হয়ে গেল। সৎ পথে থেকে অন্য কোনো উপায়ে জীবিকা অর্জনের রাস্তা সে জানত না। সে কলকাতা থেকে পালিয়ে গিয়ে পাটনায় বাসা বাঁধল এবং ব্ল্যাকমেলের ব্যবসা শুরু করলো। গত 10 বছরে কলকাতায়, কটকে, কাশিতে, দিল্লিতে তার অনেক খদ্দের জুটেছে। কারোর ওপর সে অযথা উৎপীড়ন করে না। 6 মাস অন্তর এসে বাধা বরাদ্দ আদায় তহসিল করে, এই তার জীবিকা। সুকান্ত যখন আদায় তহসিলের জন্য কলকাতায় আসতো, তখন এই নিরুপমা হোটেলেই থাকতো। আপনি ইতিমধ্যে বর্ধমানের বাস তুলে দিয়ে বহরমপুরে গিয়ে প্র্যাকটিস শুরু করেছেন। আপনিও মাঝে মধ্যে এসে এই হোটেলে থাকেন, কিন্তু ঠিক একই সময়ে দুজনের আসা আগে ঘটেনি। আপনি সুকান্তকে এখানে দেখেননি। দৈবক্রমে এবার আপনি তাকে দেখতে পেলেন। সে আপনার পাশের ঘরেই উঠেছে। সে বোধহয় আপনাকে দেখতে পায়নি, পেলে সাবধান হতো। আপনি তাকে পেলে খুন করবেন এই ধরনের একটা ইচ্ছে আপনার মনে ছিল, কিন্তু 10 বছর সে আগুন ছাই চাপা পড়েছিল। এখন সুকান্তকে হাতের কাছে পেয়ে ছাই চাপা আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আপনার মেয়েকে যে খুন করেছে তাকে আপনি বেঁচে থাকতে দেবেন না। আপনার মেয়ে বোধ হয় আপনার কাছ থেকেই তার উগ্র হিংস্র প্রকৃতি পেয়েছিল। সে রাত্রে ডিনার খেয়ে এসে আপনি নিজের ঘরে অপেক্ষা করে রইলেন। কিভাবে তাকে খুন করবেন তার প্ল্যান ঠিক করে ফেলেছেন। এখন শুধু শুভ মুহূর্তের অপেক্ষা। 9:15 থেকে সুকান্তর ঘরে লোক আসতে শুরু করলো। আপনি নিজের ঘরে ওত পেতে আছেন। 10টার সময় লোক আসা বন্ধ হলো। আপনি অস্ত্র হাতে নিয়ে বেরুলেন। দোতলার অন্য অতিথিরা দোর বন্ধ করে শুয়ে পড়েছে। যে চাকরটা সিঁড়ির সামনে শোয় সে এখনো আসেনি। এই সুযোগ। আপনি 2 নম্বর দোরে টোকা দিলেন। সুকান্ত তখন শুয়ে পড়েছিল। সে উঠে দোর খুলল। আপনি সঙ্গে সঙ্গে তার বুকে অস্ত্রটা ঢুকিয়ে দিলেন। তারপর দোর টেনে বন্ধ করে নিজের ঘরে ফিরে এলেন। আপনার সঙ্গে যে রাজকুমার বোসের সম্বন্ধ আছে তা কেউ জানে না। আপনাকে কে সন্দেহ করতে পারে? বরং রাত্রে যারা রাজকুমারের সঙ্গে দেখা করতে এসেছিল সন্দেহ পড়বে তাদের ওপর। আপনি একটি ছোট্ট ভুল করেছিলেন। ইন্সপেক্টর যখন আপনাকে জেরা করেন তখন আপনি বলেছিলেন রাজকুমারকে আপনি আগে কখনো দেখেননি। তারপরেই বললেন ও মুখ দেখলে মনে থাকতো। রাজকুমারের মুখ যে মনে রাখার মতো তা আপনি জানলেন কি করে? ঘরের দিকে একবার উঁকি মেরেছিলেন বটে, কিন্তু তখন আমরা 3 জন দোরের সামনে দাঁড়িয়েছিলাম। রাজকুমারের মুখ আপনি দেখতে পাননি। এই বেফাঁস কথাটা যদি আপনি না বলতেন, তাহলে 10 বছরের পুরনো খবরের কাগজের ফাইল দেখার কথা আমার মনে আসতো না। এই পর্যন্ত বলে ব্যোমকেশ চুপ করল। মিসেস রায় কামারের হাপড়ের গনগনে আগুনের মতো জ্বলতে লাগলেন। তারপর দাঁতে দাঁত চেপে বললেন, সব মিছে কথা। সুকান্ত আমার মেয়েকে খুন করেছিল, কিন্তু আমি তাকে খুন করিনি। কি দিয়ে খুন করব? আমার কাছে কি ছোড়াছুরি আছে?
ব্যোমকেশ তার ডাক্তারি ব্যাগের দিকে আঙুল দেখিয়ে বলল, আছে, ওই ব্যাগের মধ্যে আছে। মিসেস রায়ের চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। না, নেই, এই দেখুন। ব্যাগ খুলে ক্ষিপ্র হস্তে তার ভেতর থেকে তিনি একটি কাঁচি বার করলেন। লম্বা লিকলিকে সার্জিক্যাল কাঁচি, তার দুটো ফলা আলাদা করা যায়। মিসেস রায় কাঁচির একটা ফলা খুলে নিয়ে নিজের বুকে বসিয়ে দিতে গেলেন, কিন্তু রাখাল বাবু প্রস্তুত ছিলেন। তিনি বিদ্যুৎ বেগে মিসেস রায়ের মণিবদ্ধ চেপে ধরলেন। মিসেস রায় উন্মত্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। ব্যোমকেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, অস্ত্রটাও পাওয়া গেছে, ওটা না পেলে মুশকিল হতো।